কয়েকটা গুরুত্বপূর্ণ আ মেডিকেল প্রবলেম নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্রেশার এবং কোলেস্টেরল। আমাদের মধ্যে একটা মিথ আছে যে আমরা প্রেশারের ওষুধ কেন খাবো? প্রেশার জিনিসটা কী এবং প্রেশারের জন্য কেন ওষুধ খাবো? তো ব্লাড প্রেশার জিনিসটা হচ্ছে যে আমাদের শরীরের মধ্যে যে রক্ত নালিকার মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয়, সেই প্রবাহিত হওয়ার সময় রক্ত নালিকার গায়ে রক্তের যে প্রেশারটা দেয়, সেটাই হচ্ছে ব্লাড প্রেশার। এবং এই ব্লাড প্রেশারটা কেন কন্ট্রোল করব? ব্লাড প্রেশার কন্ট্রোল না করলে আমাদের কী, কী ক্ষতি হতে পারে? হয়তো ইমিডিয়েট ক্ষতি কিছু হচ্ছে না যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি না। কিন্তু ইট ইজ আ সাইলেন্ট কিলার। এটা ধীরে, ধীরে আপনাকে কিন্তু ক্ষতি করে যাচ্ছে। কি, কি ক্ষতি হচ্ছে? না, ব্লাড প্রেশার যখন বেশি থাকে তখন সেই ব্লাড প্রেশারের এগেইনস্টে আমাদের হার্টকে পাম্প করতে হয়। তো ব্লাড প্রেশারের এগেইনস্টে পাম্প করার জন্য হার্টের মধ্যে একটা দীর্ঘস্থায়ী একটা চেঞ্জেস চলে আসে। সেটাকে বলে রিমডেলিং অফ হার্ট। যেটা আমরা পরবর্তীকালে আর রিভার্স করতে পারব না। যেমন হার্টকে ব্লাড প্রেশারের এগেনস্টে পাম্প করার জন্য হার্টের মাসেলগুলোর ভিতরে, ভিতরে বেশি থিকেনিং হয়ে যায় এবং হার্টের ভিতরের যে ভেন্ট্রিকেলের যে সাইজটা থাকে সেটা ধীরে, ধীরে কমতে থাকে। এর ফলে দীর্ঘ আ সময় পর এমন একটা চেঞ্জেস আসবে যখন হার্ট অ্যাডিকুয়েটলি আর ব্লাড পাম্প করতে পারবে না এবং তখন আমরা হার্ট ফেলিউরের মতো একটা সমস্যায় যেয়ে পড়ব। হার্ট বেশি প্রেশারের এগেনস্টে কাজ করার জন্য হার্টেরও একটা ক্ষমতা দিনে, দিনে চলে যেতে থাকবে এবং হার্ট অ্যাটাক বা এই জাতীয় সমস্যা আসতে পারে। সেকেন্ড, রক্তনালিকাগুলোর ওপর যে বেশি প্রেশারটা পড়ে, সেই প্রেশারের জন্য রক্তনালিকাগুলো একটা স্টিফনেস চলে আসে। এই স্টিফনেস আসার জন্য রক্তনালিকাগুলো আরও দিনে, দিনে যে ইলাস্টিসিটিটা থাকে সেটা চলে যায়। এর ফলে প্রেশার আরও দিনে, দিনে পরবর্তীকালে বাড়তে শুরু করবে। সেকেন্ড হচ্ছে একটা কিডনির ওপর খুব প্রেশার পড়ে। যখন প্রেশার বেশি থাকবে তখন কিডনিরও একটা ড্যামেজ হতে শুরু করবে এই বেশি প্রেশার থাকার জন্য। আবার যখন কিডনি ড্যামেজ হয়ে যাবে, যখন কিডনি একটা এন্ড স্টেজ রেনাল ডিজিজের দিকে যাবে তখন প্রেশার আরও বেড়ে যাবে। থার্ড হচ্ছে আমাদের চোখের একটা সমস্যা হতে পারে। সেটাকে বলে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি অথবা রেটিনাল হেমারেজের মতো একটা ট্রিমেন্টাস বাজে কমপ্লিকেশন একটা হতে পারে। ৪ হচ্ছে একটা স্ট্রোক। স্ট্রোকটাকে আমরা অ্যাভয়েড করতে পারি যদি আমরা প্রেশার, সুগার এবং কোলেস্টেরলটাকে আমরা ঠিকমতো ম্যানেজ করতে পারি। বেশি প্রেশার থাকার জন্য আমাদের ব্রেনের যে ব্লাড ভেসেলসগুলো থাকে সেগুলো হঠাৎই ফেটে গিয়ে ব্রেনের ভিতরে রক্ত হেমারেজ যে হেমারেজিক যে সিভিয়ার সেটা হয়ে যায়। আবার অনেক সময় রক্তনালিকাগুলোর ভিতরে, ভিতরে কোলেস্টেরল এবং প্রেশার দুটোই বেশি থাকার জন্য রক্তনালিকাগুলোর ভিতরে, ভিতরে সরু হয়ে যেতে থাকে এবং তার ফলে রক্ত ব্রেনে ঠিকমতো করে না পৌঁছে ব্রেনের একটা সার্টেন পোরশন ড্যামেজ হয়ে যেতে পারে। তো এইগুলো হচ্ছে প্রেশার বেশি থাকার সাইড এফেক্ট। এবার আমরা ইমিডিয়েট হয়তো কিছু বুঝতে পারছি না। আমরা রেগুলার যখন কাজকর্ম করি, ঠিকই আছি, কোনো অসুবিধা কিছু নেই। প্রেশার হয়তো ১৬০/৮০, ১৮০/৮০ এরকম চলছে। কিন্তু আমরা কিছুতেই কিছু ভ্রূক্ষেপ করছি না। প্রেশারের ওষুধ একবার মিথ আছে যে প্রেশারের ওষুধ একবার শুরু করলেই আমাদেরকে খেয়ে যেতে হবে। খেয়ে যেতে হবে, প্রেশার কন্ট্রোল করতে হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে এই কমপ্লিকেশনগুলো হবে, যখন আমরা আর সেখান থেকে আর বেরিয়ে আসতে পারব না। তো সেজন্য আমাদের কাজ হচ্ছে আমরা নিয়মিত প্রেশার চেক করব এবং প্রেশার বেশি ১৩০/৮০ বা ১৪০/৮০ প্রেশারে বেশি থাকলেই আমরা কিন্তু ডাক্তারবাবুর পরামর্শ নেব। কি, কি করব? ডাক্তারবাবু যেরকম পরামর্শ দেবে সেরকম ২ রকমের জিনিস আছে। একটা হচ্ছে মডিফিয়েবল রিস্ক ফ্যাক্টর, একটা হচ্ছে আনমডিফিয়েবল। তো মডিফিয়েবল এর মধ্যে যেগুলো আমাদের করণীয় সেগুলো হচ্ছে প্রেশার যাদের বেশি থাকবে তারা রেগুলার হাঁটবেন। ডাক্তারবাবু যদি পরামর্শ দেন রেগুলার হাঁটবেন। খাবারে অতিরিক্ত লবণযুক্ত খাবারগুলো কম খাবেন। যেমন হচ্ছে প্যাকেটেড খাবার, স্যালাড, আচার এই জাতীয় খাবারগুলোকে একবারে বন্ধ করবেন। ফাস্ট ফুড খাওয়া বন্ধ করবেন।
ডেইলি হাঁটবেন, ডেইলি জাতীয় ফ্রুটস খাবেন, গ্রিন লিফি ভেজিটেবলস বেশি করে খাবেন, জাঙ্ক ফুডস এবং ফাস্ট ফুডগুলো কম খাবেন এবং ডাক্তারবাবু যে প্রেশারের ওষুধ দেবে সেগুলোকে নিয়মিত খাবেন। অনেক পেশেন্ট আমরা পাই যারা প্রেশারের ওষুধ খান কিন্তু মাঝে মধ্যে শেষ হয়ে যায়, তখন ভাবেন যে আবার প্রেশারের ওষুধ ডাক্তারবাবু যদি আবার চেঞ্জ করে দেন তাহলে কিন্তু আমরা আবার ওষুধগুলো নষ্ট হবে, তো আমরা প্রেশারের ওষুধ কয়েকদিন খাচ্ছি না, ডাক্তারবাবুর কাছে যাব তারপর খাবো। একবারে করবেন না। নিয়মিত ওষুধ সেবন করবেন, ডাক্তারবাবুর কাছে আসবেন, ডাক্তারবাবু যদি প্রেশার বেশি পায়, ডাক্তারবাবু ওষুধ চেঞ্জ করবে। কিন্তু যতক্ষণ না চেঞ্জ করছে, যেরকম ওষুধ খাওয়ার সেরকম রোজ ওষুধ খাবেন। ওষুধ শেষ হওয়ার আগেই ওষুধ কিনে নেবেন। অনেক সময় আমরা এরকমও পেশেন্ট ফেস করি যে ওখানে ওষুধ পাওয়া যায় না, আর ২ দিন শেষ হয়ে গেছে, ঠিক আছে পরে কিনে নেব ডাক্তারবাবুর কাছে যেয়ে। ওষুধ শেষ হওয়ার আগেই ওষুধ নিয়ে আসবেন। ডাক্তারবাবুর কাছে যেতে ১ দিন ২ দিন দেরি হলেও আপনারা কিন্তু ওষুধ খাওয়া বন্ধ করবেন না। এটা হচ্ছে প্রেশারের ক্ষেত্রে অতি আবশ্যিক একটা জিনিস যেটা আপনারা কখনোই ভুল করবেন না। এবার কোলেস্টেরল নিয়ে ২-১ কথা বলা যাক। কোলেস্টেরল আমাদের রক্তে চর্বি। এরকম ২ রকম ৩ রকম জিনিস আছে যেগুলো রক্তর পক্ষে আমাদের ভালো নয়। যেমন হচ্ছে ট্রাইগ্লিসারাইড, এলডিএল বলে একটা কোলেস্টেরল থাকে যেগুলো খারাপ কোলেস্টেরল, এইচডিএল বলে একটা কোলেস্টেরল থাকে সেটা হচ্ছে ভালো কোলেস্টেরল। ট্রাইগ্লিসারাইড কমাতে গেলে কি করতে হবে? ট্রাইগ্লিসারাইড করে কি? রক্তনালিকার গায়ে ধীরে ধীরে লেগে যেয়ে রক্তনালিকাগুলোকে আস্তে আস্তে সরু করে দেয়, রক্ত ঠিকমতো করে প্রবাহিত হতে পারে না। তার ফলে রক্তনালিকা না মধ্য দিয়ে রক্ত না পৌঁছানোর জন্য আমাদের বিভিন্ন ধরনের সিরিয়াস কমপ্লিকেশন হয়। তার মধ্যে একটা অন্যতম হচ্ছে ব্রেন স্ট্রোক, আর একটা হচ্ছে রিনাল ডিজিজ, হার্ট অ্যাটাক, এগুলো হয়। আর আমাদেরকে জানতে হবে কোনগুলো ভালো কোলেস্টেরল এবং কোনগুলো খারাপ কোলেস্টেরল। খারাপ কোলেস্টেরলের মধ্যে দুটো ট্রাইগ্লিসারাইড এবং এলডিএল, এবং ভালো ভিএলডিএল ভেরি লো ডেনসিটি লাইপোপ্রোটিন, আর ভালো কোলেস্টেরলের মধ্যে হচ্ছে এইচডিএল। ভালো কোলেস্টেরল বাড়ানোর উপায় কি? ভালো কোলেস্টেরল বাড়ানোর উপায় হচ্ছে রেগুলার এক্সারসাইজ করা, রেগুলার ফ্রুটস খাওয়া, রেগুলার গ্রিন লিফি ভেজিটেবলস খাওয়া, জাঙ্ক ফুড অ্যাভয়েড করা। ট্রাইগ্লিসারাইড কমাতে গেলে আমাদেরকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার কম খেতে হবে, প্রোটিন জাতীয় খাবার ভালো করে খেতে হবে। আমরা অনেকে ভাবি যে আমার হয়তো কোলেস্টেরল বেশি আছে, আমরা মাছ, মাংস, ডিমটা খাবো না, বাকি খাবারগুলো খাবো। মাছ, মাংস, ডিমে থেকে বেশি ক্ষতি হয় আমাদের কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো এক্সেসিভ ইনটেক এবং ফ্যাট জাতীয় খাবারগুলো এক্সেসিভ ইনটেকের জন্য। ওইগুলোকে আমরা কন্ট্রোলে আনবো, আমরা নিয়মিত এক্সারসাইজ করবো, নিয়মিত হাঁটবো, যা ওয়েট আছে আমাদের, যদি ওভারওয়েট হয় তাহলে 8 to 10% ওয়েট কমাবো এবং নিয়মিত এক্সারসাইজ করব। ঠিক সময়ে ঘুমাতে যাব, পর্যাপ্ত পরিমাণে ঘুমও আমাদের শরীরচর্চার জন্য দরকার। এগুলো করবেন, তাহলেই ভালো থাকবেন। ঠিক আছে। গুড নাইট।